দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু, প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরেক দফা বেড়েছে, তার মানে হচ্ছে যে জুলাই সনদ সই করা নিয়ে যে নানান ধরনের জটিলতা এমনকি বিতর্ক তৈরি হচ্ছে, সে কারণে হয়তো ৩১ অক্টোবর পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এরকম ঘটনা নিয়ে রাজনীতিতে যখন উত্তেজনা, তখন আজকে আবার চট্টগ্রাম ইপিজেডের মতো সুরক্ষিত এলাকায় প্রায় ৬ ঘন্টা ধরে বিশাল এক আগুন, সে আগুন নিয়ে নানা প্রশ্ন। সেই সঙ্গে ঢাকা এবং জাহাঙ্গীরনগর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্র শিবিরের বিশাল আধিপত্য প্রতীয়মান হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা চলছে, সেখানে কীভাবে আমরা জানি না। এসব বিষয় নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম। রবি ভাই, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতিও বটে তিনি। আমাদের সঙ্গে আরও আছেন আরমান হুসাইন, তিনি কেন্দ্রীয় সংগঠক এনসিপি এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক সদস্য। আরমান, আপনাকেও স্বাগত। রবি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রায় ৮ মাস ধরে একটা আলোচনা প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে, যদি এটির চেয়ারম্যান খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু একদম শেষে যে কাজটা করে তাদের শেষ করার কথা, সেটির ক্ষেত্রে আমরা দেখলাম যে স্টেক হোল্ডার যারা, বিশেষ করে জামাত সই করবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করেনি। বিএনপি বলছে যে তাদের যে সমস্ত ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সহ থাকলে তারা সই করবে। এনসিপি সাহেব জানিয়েছে তারা এখনই সই করবে না। ফলে ওই যে মানে তীরে এসে তরি ডুবছে কিনা, এরকম একটা প্রবাদ আছে। ফলে সেরকম কিছু হতে যাচ্ছে, মানে রাজনীতিতে কি নতুন একটা সংকট সাময়িক হলেও সেটা দেখা দিচ্ছে? সাময়িক শব্দ বললে ঠিক আছে আপনি যদি বলেন, কিন্তু আমি বড় সংকট দেখছি না। আর তীরে এসে যে তরি ডুবে যাবে আমার কাছে তাও মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো একটা প্রয়োজন অনুপাতে অথবা ধরেন প্রয়োজন অনুসারে সব রাজনৈতিক দল আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা ৮৪টি বিষয়ে একমত হতে পেরেছি, এবং এই ৮৪টি বিষয়ের মধ্যে অনেকগুলি ইতিমধ্যে কিন্তু বাস্তবায়ন হতে চলেছে, যেগুলি অর্ডিন্যান্স জারি করা যায়, আইন পরিবর্তন করে, বিধিবিধান পরিবর্তন করে, অথবা নির্বাহী আদেশে কিন্তু অনেকগুলি বাস্তবায়ন হচ্ছে। অর্থাৎ সেটা আইনিক বলছে যে বৈধতা দিতে হবে, আইনি শেপে রাখতে হবে, সের একটা অংশ চলছে। সমস্যাটা যেখানে হয়েছে যে সংবিধান সংস্কার সংক্রান্ত যে জিনিসগুলি আছে সেটা নিয়ে একটা গণভোটের কথা বলা হয়েছে, সেখানেও একমত হওয়া গিয়েছে। এখন ধরেন চূড়ান্ত অর্থে একমত হয়নি, মানে কবে হবে সেটি নিয়ে একটা বড় না, সেটা হতেই পারে, বাস্তবায়নের নিয়ে দ্বিমত থাকতে পারে, কোনটা যৌক্তিক সেটা করা যেতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের সাথে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন তো এটা কিভাবে কার্যকর করা যায় সে ব্যাপারে যে প্রস্তাবনা ছিল, সেখানে কিন্তু উল্লেখ ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের দিন করার একটা প্রস্তাবনা ছিল। সেটার সাথে কে কে একমত? আমরা একমত পোষণ করেছি। সাংবিধানিক আদেশের কথা ছিল, সেটা দেখা গেল তার নজির নাই এবং সেটা যৌক্তিক হয় না, একমত হওয়া যায়নি, সেটা হয়তো গুরুত্ব কম পেয়েছে। আমরা রাজনৈতিক দলগুলি কি হয়েছে, আমাদের প্রয়োজন অনুসারে এটা করতে চাইছি এবং প্রয়োগও করতে চেয়েছি। এখন কোনো রাজনৈতিক দল, সে যে দলই হোক, যদি মনে করে যে তার স্বার্থ অথবা তার মতো করে হচ্ছে না, সে ব্যাপারে সে সই নাও করতে পারে, সেটাও তার অধিকার। কিন্তু সই না করলে অথবা এই জায়গা থেকে যদি আমরা স্থবির হয়ে যাই, অগ্রসর হতে না পারি, তাহলে এই যে ফ্যাসিবাদী মানে পতনের পর আমরা নতুন করে যে রাষ্ট্র বিনির্মাণ করতে চেয়েছিলাম, রাষ্ট্র ব্যবস্থাপনায় যে পরিবর্তন চেয়েছিলাম, যে জবাবদিহিমূলক রাজনীতি চেয়েছিলাম, যে জনকল্যাণের রাজনীতি চেয়েছিলাম, সেটা মুখথুবড়ে পড়তে পারে। তো রাজনৈতিক দলের সেগুলিকে সফল করার দায়িত্ব রয়েছে এই ঐক্যমত্য কমিশন এবং সরকারকে। সেখানে আমরা কি ভূমিকাটা রাখছি সেটা জাতি বিবেচনা করবে। এখন আপনার মনে মতো হলো না বিধে আপনি সই করলেন না, সে যে দলই হোক, তাহলে জনগণ তো সেটাকে ভালোভাবে নিবে, এবং আপনি যেভাবে চাচ্ছেন সেটার প্রয়োগ করার ক্ষেত্রে বিধিবিধান আইন অনুসারে হচ্ছে কিনা, কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের চাওয়াই শিরোধার্য না অন্য দলের কাছে বা জাতির কাছে। রাজনৈতিক দলগুলি দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। তো সেই জনস্বার্থের যে ব্যাপারগুলি আছে অথবা রাষ্ট্র ব্যবস্থাপনায় যেগুলি প্রয়োজন আছে, সেটা কিভাবে প্রয়োগ হতে পারে তার জন্য আইনি কাঠামো আছে, সাংবিধানিক প্রক্রিয়া আছে। সেই জায়গায় আপনি কতটুকু সহযোগিতা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনকে অথবা সরকারকে, সেটা তো বিবেচনায় পাবে।
সেই বিবেচনার বাইরে যদি কোনো রাজনৈতিক দল চলে যায়, তার রাজনীতি ঝুঁকিতে পড়বে এবং তার আমার মনে হয় যে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি বা আগামী দিনে সরকার গঠন বা নির্বাচন করাটা কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিকভাবে একটু কঠিন হবে। যারা সহযোগিতা করবে তারা জনগণের সুনজরে এগিয়ে থাকবে। অ্যাডভোকেট আতিক, আপনি নিজেও আইনের মানুষ, ফলে এই জুলাই সনদ নিয়ে একটা দোলাচল তৈরি হলো মনে হচ্ছে। ধরেন বিশেষ করে সেদিন যে গতকালকে যে অতি জরুরি বৈঠক প্রধান উপদেষ্টা ডাকলেন, সেখানে আমরা ভেবেছিলাম যে একটা জরুরি বার্তা থাকবে এবং সেখান থেকে একটা জরুরি সিদ্ধান্তে আপনারা সব দলগুলো উপনীত হবেন। শেষ পর্যন্ত সেটা হলো না। এই দোলাচলটা আসলে কেন হলো এবং এর পেছনে মানে জামাতের অবস্থান কেন এখনো জামাত দ্বিধান্বিত যে জুলাই সনদে তারা সই করবে কি করবে না সেটি নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন। দেখুন, জুলাই সনদ নিয়ে শুরু থেকে জামাত ইসলামী সহযোগিতা করে আসছে এবং যেগুলো রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয় সেগুলো শুরুতে জামাত ইসলামী একমত পোষণ করেছে। আমরা দেখলাম যে বিষয়গুলো রাষ্ট্রের মৌলিক সংস্কারের পার্ট, বিএনপি সেগুলোতে তারা ভেটো দিয়েছে, তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। আলোচনা হতে হতে এক পর্যায়ে সেটাকে তারা মেনে নিয়েছে। আমরা মনে করি জুলাই সনদকে যদি আমরা বুঝতে চাই, জুলাই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে। যদি আমরা মনে করি বিপ্লব আমাদের হয়েছে, এই দেশের মানুষ লাখো কোটি মানুষ রাস্তায় নেমে একটা ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। যেই ফ্যাসিবাদ 15 বছর রাষ্ট্রকে তারা শেষ করে দিয়েছে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে নতুন করে গড়ে তুলতে হলে আমাদের তরুণদের ভাবনা, যুবকদের ভাবনা, ছাত্রদের ভাবনা যে আগামীর বাংলাদেশ যে আমরা কেমন দেখতে চাই, যদি আপনি সেই ভাবনাটাকে সামনে রাখেন তাহলে আপনার জন্য সংস্কারগুলোকে মেনে নেওয়া খুবই সহজ কাজ। কিন্তু আমরা দেখলাম শুরুতেই যারা জুলাই বিপ্লবকে ওন করতে চান না, কিংবা যাদের সেখানে কন্ট্রিবিউশন দৃশ্যমান ছিল না, কিংবা যারা তখন মিডিয়ায় বলেছেন আমরা শেখ হাসিনার পতন চাই না, কিংবা যারা ভাবছেন আগামীতে আবার রাষ্ট্রকে ওই জায়গাতেই নিয়ে যাবেন। শেখ হাসিনার পতন চাই না, এটা কেউ বলেছেন? এটা বলেছেন। কে বলেছেন? এটা তো তখন বলেছেন না, বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা সরকারের পতন চাই না। পতন তো হয়ে গেছে আসলে। এই জন্য জুলাই বিপ্লবকে ওন করার মতো কোনো সক্ষমতা কিন্তু বিএনপির নাই। এই জন্য তারা শুরু থেকে এটাকে বিভিন্নভাবে নিয়ে যাতে করে জুলাই বিপ্লবটা আগামী রাষ্ট্র সংস্কারের জন্য পজিটিভ কিছু না হতে পারে, নানাভাবে তারা সেখানে বাধা সৃষ্টি করেছে। জামাত ইসলামী শুরু থেকেই যতগুলো বিষয়ে আলোচনা এসেছে আমরা পজিটিভ ওপিনিয়ন দিয়েছি। দেখুন, শেষ দিকে এসে আমরা দিয়েছি আলোচনা যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। এই গণভোট নিয়ে বিএনপি শুরুতে একমত ছিল না। জামাত এবং এনসিপি সহ বেশিরভাগ দল আমরা গণভোটের পক্ষে আমরা ছিলাম। শেষ পর্যন্ত গণভোটে আসলেন, রাজি হলেন, তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি। ওনারা মোটামুটি জনগণের ফাঁস ধরতে পেরেছেন। এখন আসলো গণভোটটা কবে হবে। দেখুন, বাংলাদেশে দীর্ঘদিন ইলেকশন হয় নাই বলা যায়। এগুলো অনেকটা ফাতানো ইলেকশন ছিল। বাংলাদেশের মানুষ এখন বড় অংশে এবার ভোট দিবে। যদি 75% মানুষও এবার ভোট দিতে যায়, নির্বাচন কমিশনের সক্ষমতার বিষয় এখানে আছে। যদি একই দিনে আপনি দুইটাকে দিয়ে দেন, এতগুলো বিষয় আমরা আলাদা করে আলাপ করবো। আতিক ভাই, জি, আপনি এখন এই জুলাই সনদটা আপনারা কেন দ্বিধান্বিত? আমরা বলেছি যে আমরা স্পষ্ট দেখতে চাই আমাদের দুইটা বিষয়। আমরা পিআরএ কথা বলেছি যে উভয় কক্ষে পিআরএ বিষয়ে জুলাই অন্তর্ভুক্ত করা হোক এবং গণভোটে থাকুক। যদি জনগণ গণভোটে আমাদেরকে মত না দেয় আমরা মতামত উড্র করে নেব। কিন্তু আপনি দেশের উল্লেখযোগ্য মানুষের পিআরএর যে গণদাবি, ওটাকে উপেক্ষা করে জুলাই সনদকে দেওয়ার কোনো সুযোগ নেই, এটা বলেছি। আর আমরা বলেছি যে জুলাই বাস্তবায়ন কীভাবে হবে। আপনি একটা কাগজ লিখে দিলেন আমাদেরকে এতগুলো বিষয়, যদি বাস্তবায়নটা ক্লিয়ার না থাকে তো কী করে আমি সেখানে স্বাক্ষর করবো? বাস্তবায়নের ব্যাপারে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। আপনার কাছে খুব সরাসরি প্রশ্ন, আমি জানি যে জনাব নাহিদ ইসলাম আজকে যে ব্রিফিং করেছেন সেখানে অনেকটাই স্পষ্ট। তারপরেও যদি বলেন যে এনসিপি তো আসলে এই জুলাই সনদের দল হিসেবে যদি বলি খানিকটা উদ্যোক্তার মতো ভূমিকায় আপনারা ছিলেন, আপনারা উদ্যোগী ছিলেন। এখন শেষ পর্যন্ত আপনারাই জুলাই সনদে সই করবেন না, এই সিদ্ধান্ত যে নিয়েছেন সেটাকে আলী রিয়াজও আজকে সমালোচনা করেছেন, দুঃখজনক বলছেন। ফলে বিষয়টা আসলেই দুঃখজনক কিনা, মানে রাজনীতিকে তো বলা হয় আর্ট অফ কম্প্রোমাইজ। ফলে সেই কম্প্রোমাইজটা কেন আপনারা করতে পারলেন না, নাকি আপনাদেরকে বেশি কম্প্রোমাইজ করতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে? ধন্যবাদ আপনাকে, আমার সম্মানিত সহ-আলোচক এবং দেশ বিদেশে যে জায়গা থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দুঃখজনক বিষয়টা যেটা প্রথমত সেটা হচ্ছে যে আমরা যে জুলাই সনদ নিয়ে কথা বলছি সেটা আদতে সনদ হয়েছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ আপনি দেখেন আইনগতভাবে একটা চুক্তি বা সনদের কিছু বৈশিষ্ট্য থাকে।
একটা চুক্তির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিটিং অফ মাইন্ডস। যখন চুক্তির পক্ষগুলো একটি কমন পয়েন্টে আসবে, তাদের একটা কমন মাইন্ড থাকবে, তখন সেটা চুক্তি হয়, তখন সেটা সনদ হয়। এখন জুলাই সনদের একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট। যখন একটা পার্টিকুলার চুক্তির শর্তে বা পার্টিকুলার প্রস্তাবে একটি দল নোট অফ ডিসেন্ট দেয় বা কয়েকটি দল নোট অফ ডিসেন্ট দেয়, আপনারাও একটি পয়েন্টে দিয়েছেন, আমরা সেটা দিয়েছি পজিটিভলি। আমরা যেটা নারীর বিষয়ে যে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, আমরা বলেছি যে হচ্ছে নারীর যে অংশগ্রহণ অথবা যে পার্সেন্টেজের ব্যাপারে বলা হচ্ছে যে হচ্ছে কত একটি রাজনৈতিক দল কত পার্সেন্ট নারীকে হচ্ছে ভোটার অথবা তাকে প্রার্থিতা দিবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে পজিটিভলি সেটা ইনক্রিজ করতে বলেছি। তো নোট অফ ডিসেন্ট যখন থাকে একটি সনদের মধ্যে বা চুক্তির বিষয়, তখন কিন্তু সেটা কিন্তু কমন অফ মাইন্ডটা থাকে না, বা সেটাকে আদতে কিন্তু একটি চুক্তি বলা যায় না, সনদ বলা যায় না, একটা পয়েন্ট। সেকেন্ডলি যেটা হচ্ছে যখন একটি চুক্তি হয়, সে চুক্তি আসলে কিভাবে পারফর্ম হবে সেটা কিন্তু চুক্তির একটা বড় বৈশিষ্ট্য, বাস্তবায়ন প্রক্রিয়া, দ্য মেথড অফ ইমপ্লিমেন্টেশন। এখন জুলাই সনদে যদি আপনি দেখেন যে লেটেস্ট আমরা কপিটা পেয়েছি, সেখানে বাস্তবায়ন নিয়ে কিন্তু কিছু বলা হয় নাই। এখন ধরেন আমি আপনার সাথে একটা চুক্তি করলাম যে আমি আপনাকে 1 বস্তা চাল ডেলিভারি করব, হ্যাঁ, কিন্তু আমি কত টাকায় বিক্রি করব, কখন আপনাকে এই চালটা ডেলিভারি করব, তার কিছুই বলা নাই। তখন কি আপনার আমার মধ্যে কি কোনো চুক্তি হলো? বলতে পারবো যে আমরা একটা কন্ট্রাক্টের মধ্যে আছি। তো জুলাই সনদটা আসলে ওই পরিস্থিতিতে চলে গিয়েছে। এনসিপি জুলাই সনদে শুধু উদ্যোগই নেয়নি, এনসিপি ঐকমত্য কমিশনে, যেহেতু আমি এনসিপির সংস্কার সমন্বয় কমিটির একজন সদস্য ছিলাম, কিভাবে দলগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসা যায়, আলোচনার পয়েন্টগুলোকে কিভাবে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা যায়, সে চেষ্টাটাও করেছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকে আরও অথরিটেটিভ আচরণ প্রত্যাশা করেছিলাম। আমরা ভেবেছিলাম যে তারা আরেকটু অথরিটি নিয়ে রাজনৈতিক দলগুলোকে কমন পয়েন্টে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। তারা যে দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে বা যে দলগুলো সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নে বাধা দিচ্ছে, একমত হতে পারছে না, তাদেরকে কনভিন্স করবেন বা তাদেরকে একটি কমন গ্রাউন্ডে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে ঐকমত্য কমিশন শুরু থেকে একটা সাবমিসিভ পজিশনে ছিল, এবং যখন দলগুলো একমত হতে পারছে না সংস্কার প্রস্তাবগুলোতে, তখন তারা নোট অফ ডিসেন্টের কনসেপ্টে নিয়ে আসছে, যেটা এখন বর্তমানে শেষ পর্যায়ে এসে এই ঐকমত্য কমিশনের জুলাই সনদটা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ নোট অফ ডিসেন্ট নিয়ে আপনি একটা সনদ তৈরি করতে পারেন না। জি, তার মানে আপনি বলছেন এটা প্র্যাকটিক্যালি জুলাই সনদ হয়ই নাই যেটা প্রস্তাব করা হয়েছে। আপনার যদি জুলাই সনদ হতে হয়, সেখানে আপনাকে নোট অফ ডিসেন্টটা ফার্স্টে ডিল করতে হবে। হয়তো ওই প্রস্তাব থাকবে অথবা থাকবে না, কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে, অর্থাৎ আপনি এটা পারফর্ম করবেন কি করবেন এই লিবার্টি নিয়ে এটা সনদ হতে পারে না। একদম পরিষ্কার। আমি এটা নিয়ে একটু রবিউল ভাই আপনার কাছে আসতে চাই যে ধরেন বিএনপির অবস্থান আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার নির্বাচনী এলাকায়, ওইখানেও তিনি বলেছেন যে নোট অফ ডিসেন্ট সহ যদি সনদটি চূড়ান্ত হয় তবেই বিএনপি সই করবে, অর্থাৎ বিএনপির যেসব ইস্যুতে আপত্তি আছে সেটি উল্লেখ থাকতে হবে। এইটা এত জরুরি কেন? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রবি ভাই, যে একটা পর্যায়ে আপনারা সবাই বা আমরাও অনেক সময় এনসিপিকে বলেছি যে তারা হচ্ছে সরকারের দল, কিংস পার্টি। এখন হঠাৎ করে মনে হচ্ছে যে বিশেষ করে সরকার যা যা করতে চায় বা ঐক্যমত্য কমিশন যা যা করতে চায় তার সঙ্গে বিএনপি অনেক বেশি অন করছে এবং এনসিপি আসলে দূরে সরে যাচ্ছে। সরকার যখন রাষ্ট্রের হয়ে ফাংশন করছে আর বিএনপি রাষ্ট্র পরিচালনার 5 বারের অভিজ্ঞতা আছে, যখন এটা বাস্তবিকভাবে যাচ্ছে, আবেগে থাকছে না ওনাদের মতো, তখন সরকারের সাথে আমাদের অনেক কিছু মিলছে। কারণ সরকার জানে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, সেটা না হলে টেকসই হবে না, বিতর্ক হবে এবং এই সনদ টিকবে না। এটা সরকার বোঝে এবং জানে। আপনি বলছেন আমাদের আপত্তি আছে, আমার আপত্তির কথার জায়গায় আমার দ্বিমত আছে। আমাদের আপত্তি নেই, আমাদের মতো প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনা জাতি ধারণ করে, যে প্রস্তাবনা জাতির জন্য প্রয়োজন। আপত্তি তো থাকবেই, কারণ অন্যের প্রস্তাবনা তো আমাদের কাছে শিরোধার্য না। আপনি যদি অন্যের প্রস্তাবটাকে স্ট্যান্ডার্ড বলেন তাহলে আপত্তি হবে, আর আমার প্রস্তাবটাকে যদি যৌক্তিক বলেন তাহলে আপত্তি তাদের আছে। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সাথে একমত অনেক ক্ষেত্রে হতে হয়েছে, এই কারণে আমরা এর পুরোগিক দিকটা জানি এবং বুঝি। বিশেষজ্ঞরাও যে মতামত দিয়েছে কাছাকাছি দেখবেন। এখন ধরেন নোট অফ ডিসেন্ট একটা রাজনৈতিক দলের অবস্থান অথবা তার অধিকার, তাই তো? আপনার প্রস্তাবনার সাথে আমাকে একমত হতে হবে সেটা তো নয়। আমি এই প্রস্তাবনাটাকে যেভাবে দেখি বাস্তবায়ন করতে আমি চাই, কিন্তু প্রয়োগের দিকটাকে আমি যেভাবে দেখি সেটা নিয়ে আমি জনগণের কাছে যেতে চাই। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন যখন এই ডায়ালগের আয়োজন করে, তারা প্রথমেই বলেছে যে বিষয়গুলি একমত হবে সেটা সনদ হবে, আর যে বিষয়গুলি দ্বিমত থাকবে, সব রাজনৈতিক দল এক বিষয়ে একমত হবে না কোনো বিষয়, সেগুলি নিয়ে তারা জনগণের কাছে যাবে। এটা তো প্রথমেই বলা হয়েছে। এখন আপনি এসে কিন্তু সনদে কি সেটা থাকতেই হবে? তা সনদে যদি আপনি না হন তাহলে সনদ থেকে বাদ দিতে হবে।
হ্যাঁ, আচ্ছা, তাহলে বাদ যদি ঐক্যমত কমিশন দিয়ে দেয় আমাদের আপত্তি নেই। না বাদ দিলে বিএনপি বলছে নোট অফ ডিসেন্ট ছাড়া হলে তারা সই করবে না। না বাদ আপনি দেবেন কেমন? যেমন আমি আমাদের যেটা বলছি, আমাদের তিনটেতে নোট অফ ডিসেন্ট আছে, জামাতেরও আছে, এনসিপিরও আছে। তাহলে আপনি ওই জিনিসটা বাদ দিয়ে দেন, নির্বাচিত হয়ে এসে তারা তাদের মতো করে করবে। কিন্তু আপনি ওই জিনিসটা যদি আপনার মতো করে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে আমার তো সেখানে দ্বিমত থাকতেই পারে, অথবা আমি যদি আমার মতো করে চাই অন্য রাজনৈতিক দলের দ্বিমত থাকতে পারে। তো সেটাকে আপনি দেখবেন না, সেটাকে আপনি আমলে নেবেন না, এবং সেটা নিয়ে আপনি জনগণের কাছে যাবেন না। আপনি যেটা ভাবছেন সেটা শিরোধার্য, আপনারটাই ন্যায্য, এভাবে যারা ভাবে তারা তো জাতীয় বৃহত্তর স্বার্থ নিয়ে ভাবছে না। বিএনপি জাতির বৃহত্তর স্বার্থ নিয়ে ভাবছে। গণভোট করলেই কি আপনি সংবিধানের অংশ হবে তাই বলে? গণভোট কেন করছেন? এটাকে জনগণকে সম্পৃক্ত করা প্রথমত। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলি এইটার একটা ন্যায্যতা জনগণের কাছে থেকে যদি পেয়ে যায়, তাহলে আগামী সংসদে আপনাকে এটাকে এক্সিকিউট করতে হবে। আপনি পারবেন সংবিধান সংশোধন সংক্রান্ত যেটা আছে সেটা একটা 142 অনুচ্ছেদ অনুসরণ না করে করতে পারবেন? আপনি গণভোট যে দিবেন তার জন্য একটা অর্ডিন্যান্স জারি করতে হবে। অর্ডিন্যান্স জারি করে আপনি গণভোট করলেন, গণভোট করার পর ওটা গণভোট আপনাকে বৈধতা দিচ্ছে, জনগণকে সম্পৃক্ত করছে এবং জনগণের সমর্থন নিয়ে তো আপনাকে আবার পার্লামেন্টে সেটা করতে হচ্ছে। তো আমরা চেয়েছিলাম কি, যে আমরা যদি জাতি হিসেবে যদি একমত হই, এই কাজগুলি আমরা করবো, যেই ক্ষমতায় যাক, জামাত ইসলামে যেতে পারে, এনসিপি যেতে পারে, আমরা যেতে পারি, আমরা একমত হলে যেটা সবচেয়ে ন্যায্য যে আগামী পার্লামেন্টে করব। এখন আপনারা চাইলেন যে একটা গণভোট হলে ভালো হয়, আমরা বৃহত্তর স্বার্থে সেখানেও একমত পোষণ করেছি যে ঠিক আছে, আমাদের মধ্যে সংখ্যাটা যাতে না থাকে, সন্দেহ যাতে না থাকে, আমাদের মধ্যে অনৈক্য যাতে তৈরি না হয়, এই জন্য আমরা গণভোটেও একমত হয়েছি। কিন্তু আপনার মনে রাখা দরকার, গণভোটের পরও কিন্তু পার্লামেন্টে এটা অনুমোদন করতে হবে। আমি একটা কথা বলি, সংস্কারের প্রস্তাব আমাদের, এর প্রবক্তা আমরা। এই যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে সেটা আজ থেকে 3 বছর আগে আমাদের উপলব্ধি করা, তার উপর হচ্ছে সংস্কার প্রস্তাব। আন্দোলনে কোথায় ছিলেন জামাত ইসলাম? কবে বিবৃতি দিয়েছেন? কোন আন্দোলনের পাশে থেকেছেন? গত 17 বছর আন্দোলন করেছে এই ফাঁসিবাদী হটানোর জন্য বিএনপি, এবং তারপর ছাত্র জনতা, সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দলের সম্পৃক্ত হয়ে ফ্যাসিবাদকে হটানোর নেতৃত্ব বিএনপি দিয়েছে। 2015 থেকে 2024-এর আগ পর্যন্ত 10 বছর রাজনীতি করেছেন কি জামাত ইসলাম? ছিলেন তো আওয়ামী লীগের সাথে মিশে সমস্ত জায়গায়, এবং সমঝোতা করে আপনার শাপলা চত্বর পর্যন্ত মিটিং করেছেন। আমাকে বলেন তো, 2015 থেকে 2024-এর আগ পর্যন্ত জামাত ইসলামকে কোথায় রাজনীতি করতে দেখা গিয়েছে? কোন জায়গায় দায়িত্ব পালন করেছে? আপনি স্বাধীনতার পর বলেন না আমাকে, যে দেশটা চান নেই সেটা পরের কথা, সে বিতর্ক তো আছে। এই বাংলাদেশ জন্ম হওয়ার পর আজ পর্যন্ত জামাত ইসলাম এই দেশের জন্য কোনো ভূমিকা আছে কিনা আমাকে বলেন তো? না পার্লামেন্টে, না রাজনীতিতে, না জনকল্যাণে। করেছেন কিছু সামাজিক ব্যবসার, কিছু রাষ্ট্রীয় বা পৃষ্ঠপোষকতায় কিছু প্রতিষ্ঠানে নিজেদের কর্তৃত্ব অথবা নিজেদের গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করা ছাড়া জাতির জন্য জামাত ইসলামের অবদান কে এই দেশে আমাকে বলেন গত 53 বছরে? আমি আপনাকে একটু থামাই আতিক ভাই। ধরেন এই আপনারা এবং বিএনপি মোটামুটি একই সঙ্গে ছিলেন একটা দীর্ঘ সময় রাজপথে, এমনকি আপনারা বিএনপির সঙ্গে সরকারের অংশীদার হয়েছেন। রবিউল ইসলামের একদম খুব সুস্পষ্ট রবিউল আলমের হচ্ছে যে আপনারা সেই অর্থে রাজনীতির জন্য, দেশের জন্য কিছু করেননি। কি উত্তর দিবেন? জামাত ইসলাম আসলে কি করেছে? বলতেই পারেন, যদি উনি এখন চোখ বন্ধ করে ঘুমান, কিছু করার থাকে না আমাদের। আসলে রাজপথে জামাত ইসলামী আন্দোলন করে না, এটা উনি বললে কি জনগণ এটাকে অ্যালাউ করবে? জামাত সব আন্দোলনে ছিল, বরং আমরা দেখলাম সব আন্দোলন বেঠে ওনাদের কারণে। ওনারা বড় দল ছিলেন, মাঠে ময়দানে কর্মসূচি ঘোষণা করতেন, আবার নিজের ঘরে চলে যেতেন। 28শে অক্টোবর 2023 যেদিন সরকার পতন হওয়ার কথা ছিল, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামছে, ওনারা চলে গেলেন কেন? এক কর্নার থেকে টিয়ারশেল নিক্ষেপ ওনারা সব পালিয়ে গেছেন। আধা বেলা হরতাল ঘোষণা, আবার বলেন পুরো দিন হরতাল। বিগত সময়ে বহু আন্দোলন হয়েছে, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন হয়েছে, কেউ রাজপথে নামেন না। আমরা তো মনে করি এই ফ্যাসিবাদ যে কেবল বিএনপি দায়ী। বিএনপি সঠিক ভূমিকা রাখতে না পারার কারণেই তাদের বিতসন্ত্রস্ত মনোভাব, তাদের জেলে যাওয়ার ভয়, তাদের ব্যবসা টিকিয়ে রাখার মেন্টালিটির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং বিএনপির সঠিক ভূমিকা রাখতে না পারার কারণে এত দূর আওয়ামী লীগ আসার সুযোগ পেয়েছে। জামাত আমার রাজপথে ছিলাম, আপনি রিপোর্ট দেখেছেন, 56% গুমের শিকার জামাত শিবির হয়েছে, পুরো মিলে গুমের শিকার হয়েছে। অসংখ্য মানুষ আমাদের শহীদ থেকে এমনি শহীদ তারা সেখানে। সুতরাং বিএনপি 18 সাল পর্যন্ত আমরা একসাথে জোটেছিলাম, এরপর ওনারা ধরছেন, কামাল হোসেন ওনারা ধরেছেন, ওনারা আমাদেরকে অ্যাভয়েড করে চলে গেছেন। ওনারা কী করতে পেরেছেন? ওনারা বলুক, রবিউল ভাই বলুক, ওনার সব কন্ট্রিবিউশন কী ছিল এখানে? ওনারা পরে এসেছেন সেখানে, জামাত শিবির তো ভূমিকা সেখানে রেখেছে, আমরা লড়াই সেখানে করেছি। ওনারা কোথায় ছিলেন সেদিন? সেখানে
ওনার কন্ট্রিবিউশন ময়দানে কী ছিল? সুতরাং দায় চাপানো যায়, জামাতের কোনো অবদান নাই। দুর্নীতি বারবার চ্যাম্পিয়ন বাংলাদেশে কারা হয়েছে? বিএনপি তো চ্যাম্পিয়ন করে বাংলাদেশকে, আমরা তো করি নাই। আপনি কী দিচ্ছেন এখানে? আপনি কিন্তু আপনারা তো সেই সরকারের অংশীদার ছিলেন। আমরা দুর্নীতি করিনি তো, আমরা তো মাত্র 2টা ফার্স্ট ছিলাম, মাত্র অনলি 2টা মিনিস্ট্রি আমরা ছিলাম। ওই মিনিস্ট্রিতে পুরো বারবার দুর্নীতি ওনারা চ্যাম্পিয়ন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে যদি ওনারা বলেন সবাইকে আয়না তার চেহারা দেখা উচিত, দায় চাপাইলে হবে না। মূল হচ্ছে এখন 5ই আগস্টের পরে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং বিশ্ব নির্বাচন এটা প্রমাণ করে আগামী নির্বাচন জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে। ওনারা এখন এলোমেলো কথা বলতেছেন, ঠিক যেই সুরে আওয়ামী লীগ বলতেন ওনারা বিএনপি এখন বলতেছেন কেন আমাদেরকে? একই টোন, একই বডি ল্যাঙ্গুয়েজ, আওয়ামী লীগের কথা বিএনপি বলতেছে। আগে একসময় আওয়ামী লীগের আমলে মহিলারা মিটিং করলে বলতো যে জঙ্গি মিটিং করে, এটা বিএনপি এখন করতেছে। ওনারা ভয় পাচ্ছেন যে মহিলারা আর বিএনপিকে দাঁড়া শেষে ভোট দিবে না। মূল হচ্ছে ওনারা সত্যকে অস্বীকার করছেন, ওনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ওনারা ইচ্ছা করে জ্ঞাতসারে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য তারা জামাতকে দায় চাপিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করেন। জনগণ বুঝে ফেলছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কারা মাঠে ময়দানে ছিল এবং কাদের কারণে ফ্যাসিবাদ জেকে বসার সুযোগ পেয়েছে। আমি একটা বিরতি নিই। আরমান, আপনার কাছে একটা বড় প্রশ্ন হচ্ছে যে গতকালকে আমার অনুষ্ঠানেও জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার প্রতারণা করেছে এই অভিযোগ স্পষ্টত এনসিপি আজকে নাহিদ ইসলামও করেছে। প্রতারণাটা আসলে কি করেছে সেটি আপনার কাছ থেকে শুনতে চাই, এবং ঘোষণাপত্র নিয়ে প্রতারিত হওয়ার কারণে এই সনদ নিয়ে আপনাদের এই কঠোর অবস্থান কিনা সেটাও বুঝতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা 24 ঘন্টায় কথা বলছি জুলাই সনদ নিয়ে। এনসিপি নেতা আরমান হোসেন আছেন আমাদের সঙ্গে। আরমান, জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে কি ধরনের প্রতারণার শিকার এনসিপি হয়েছিল যে কারণে আপনারা এখন জুলাই সনদ নিয়ে এত হার্ড লাইনে? ধন্যবাদ। প্রথমত জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণাটা শুধু এনসিপির সাথে হয়নি, জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণাটা এই জাতির সাথে হয়েছে। আপনার মনে থাকার কথা, আমরা 24-এর শেষের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল, তারা এই ঘোষণাপত্র পাঠ করার একটি প্রোগ্রাম কর্মসূচি নিয়েছিল। সেখানে সরকারের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারা একটা কম্প্রিহেন্সিভ ঘোষণাপত্র জনগণকে উপহার দিবেন। তো সেক্ষেত্রে ওই ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত, আগস্ট মাস পর্যন্ত প্রায় 7-8 মাস পার হয়ে গিয়েছিল, কিন্তু সরকার কোনো ঘোষণাপত্র জনগণকে দেয়নি, বা এনসিপি হোক কোনো রাজনৈতিক দলগুলোর সাথে ঘোষণাপত্র ফিক্স করতে পারেনি। তারপরে যেটা দাঁড়ালো যে লাস্ট যে মোমেন্টে ঘোষণাপত্র ড্রাফট করা হলো, সেটা কিন্তু এনসিপি, যতটুকু আমি জানি এনসিপির সাথেও কিন্তু আমাদের মূলনীতিত্বের সাথেও কিন্তু শেয়ার করা হয়নি। সরকার যেটা বলেছিল যে তাদের উপর বিশ্বাস রাখতে, তাদের উপর আশ্বাস রাখতে, এবং যেটা হয়েছে সরকারের যারা ছাত্র উপদেষ্টা আছেন তারাও কিন্তু ওই ঘোষণাপত্র তৈরির প্রসেসে কিন্তু সংযুক্ত হতে ছিলেন না, এবং তারা ঘোষণাপত্র পাঠ করার আগে কিন্তু জানতেনও না। 5ই আগস্ট ডক্টর ইউনূস সাহেব যখন ঘোষণাপত্র পাঠ করছিলেন, তখনই তারা জানতে পেরেছেন যে আসলে এই ঘোষণাপত্রে কি আছে। তো এরপরে যে ঘোষণাপত্রের যে আউটকামটা আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক পাঠ হওয়ার পরে, সেটা স্পষ্টত ছিল এই জাতির সাথে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে এবং এনসিপির সাথেও এক ধরনের প্রতারণা। কেন? প্রথমত, এই যে জুলাই ঘোষণাপত্রে আমরা যে ঐতিহাসিক বয়ান দেখলাম, সেটা ছিল একটি নির্দিষ্ট দলকে ফেভার করার বয়ান। কেন? যে বিএনপির রাজনৈতিক ইতিহাস 75-এর সিপাহী জনতার বিপ্লব, এবং দেখা গেল বিএনপিকে একরকমভাবে রাজনৈতিকভাবে হিস্টোরিক্যালি এই জুলাই ঘোষণাপত্র একটা অ্যাডভান্টেজ দিয়েছে। বিএনপি তো পুরনো দল, তার তো সেই ইতিহাস আছে। অবশ্যই না, সেটা তাদের রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষা অবশ্যই শ্রদ্ধা করে স্বীকার করি। বাট যেটা হয়েছে, আপনার জুলাই ঘোষণাপত্রে 75-এর সিপাহী জনতার বিপ্লবকে আপনার যথেষ্ট ভালোভাবে গ্লোরিফাই করা হলো, যেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে যে আজও আমরা এটাকে সিপাহী জনতার বিপ্লব বলতে পারি কিনা, বা ইনসিডেন্ট এরকম ছিল কিনা। দ্বিতীয়ত আপনার গত 54 বছরে দেশের যে রাজনৈতিক একটা আমরা দেখেছি যে ব্যর্থতা দেখেছি, দেশের রাষ্ট্র ব্যবস্থার যে ব্যর্থতা দেখেছি, সেটা একতরফা দায় আওয়ামী লীগকে দেওয়া হয়েছে। এখন বিএনপি তো ক্ষমতায় ছিল, 91 ক্ষমতায় ছিল, 2001 সালে ক্ষমতা ছিল, তারা 3 থেকে 4 টার্ম এই দেশের নেতৃত্ব দিয়েছে, দেশকে 5বারের মতো। তো সেক্ষেত্রে এই যে দেশের যে দুরবস্থা ছিল, রাষ্ট্র যে ফেল করলো, সেটা কি বিএনপির লায়াবিলিটি নাই? তো আপনি একটি ঘোষণাপত্রে কীভাবে একটি দলকে পুরোপুরি ইন্ডেমনিটি দিয়ে দেন, সেটা একটা প্রশ্ন ছিল। যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল জুলাই ঘোষণাপত্রে, যে যখন আমরা জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা করছি যে জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন হবে, জুলাই সনদটা সংবিধানে কীভাবে আসবে, নাকি আমরা নতুন সংবিধান পাবো, সেখানে এই জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের 4র্থ তফসিলে সংযুক্ত করার কথা বলা হয়েছে, এবং এটা বলা হয়েছে যে পরবর্তীতে নির্বাচিত সংসদ
সংবিধান সংশোধনের মাধ্যমে চতুর্থ তফসিলে এই জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করবে। তো যেখানে ঐকমত্য কমিশনে আসলে সংবিধান কি থাকবে কিনা বা সংবিধান সংশোধনটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা চলছিল, সেখানে আপনি ঘোষণাপত্রে আগ বাড়িয়ে বলে দিলেন যে এই ঘোষণাপত্র সংবিধানে সংশোধনের মাধ্যমে পরবর্তী সংসদ তফসিল অন্তর্ভুক্ত করবে। তো এই বক্তব্য জুলাই ঘোষণাপত্র থেকে পুরো ঐকমত্য কমিশনে যে আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো যে আর্গুমেন্ট করছে সেটাকে ডিসরেসপেক্ট করেছে এবং ঐকমত্য কমিশনের যে ইন্টিগ্রিটি সেটাকে কোয়েশ্চেন করেছে। এইটা তারপরে আপনার ঐকমত্য কমিশনের মিটিংয়ে গিয়ে এটা বলেন নাই? এখন জুলাই ঘোষণাপত্রটা কিন্তু ঐকমত্য কমিশন তৈরি করে নাই। জুলাই ঘোষণাপত্রটার দায়িত্বে ছিলেন 3 জন উপদেষ্টা ছিলেন, তারা তৈরি করেছেন। এবং এটা আমি তো যেটা বললাম যেটা একেবারেই কোনো রাজনৈতিক দলকে দেখানোই হয় নাই, কিন্তু এটা কিন্তু রাইট ছিল রাজনৈতিক দলগুলোর এবং বিশেষ করে এনসিপির একটা রাইট ছিল এখানে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা এই জুলাই ঘোষণাপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না বা সেটার ব্যাপারে তাদের মতামত থাকবে না, এটা নিয়ে কিন্তু এটা খুবই আনফেয়ার হয়েছে আমাদের সাথে। আর যেটা বলতে পারি যে হচ্ছে আসলে এই যে ঘোষণাপত্র এইরকম একটা প্রসেসে তৈরি হওয়ার কারণে, এরকম একটা কম্প্রোমাইজড ডকুমেন্ট হওয়ার কারণে এটা আসলে কিন্তু খুব একটা সিগনিফিকেন্স এখন আর হোল্ড করছে না। এটা জাস্ট একটা আমি বলতে পারি যে হচ্ছে সেরেমোনিয়াল ইনস্ট্রুমেন্ট হয়েছে, পলিটিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট হয়েছে। এটা সেটা এরকম হতে যাচ্ছে। এখন জুলাই সনদের ব্যাপারেও বললাম যে হচ্ছে আপনার যখন সরকার বা ঐকমত্য কমিশন কম্প্রোমাইজ করে ফেললো বা যেখানে তাদের অথরিটি নিয়ে কাজ করার কথা সেখানে তারা সাবমিসিভ ওয়েতে কাজ করলো, তখন তো অবশ্যই জুলাই সনদটা কম্প্রোমাইজড হতে যাচ্ছে। যেটা আমরা স্পষ্ট বলেছি, নোট অফ ডিসেন্টগুলো ডিল করেন, যদি না আপনি এক পয়েন্টে নিয়ে আসতে পারেন তাহলে ফেলে দেন, আর না হলে এটাকে নিয়ে অবশ্যই আপনাকে স্ট্রং অথরিটি নিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই জায়গায় আপনার স্ট্রেংথ অবশ্যই দরকার। আমি একটু আতিক ভাই গণভোট আপনারা আলাদা চান আর বিএনপি বলছে একই দিনে, আপনাদের চাওয়াটার যৌক্তিকতা আসলে কি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণভোটের পাশাপাশি আপনাদের পিআর নিয়েও একটা বড় চাওয়া আছে এবং সেটা 2 কক্ষেই। এই পিআর নিয়ে চাওয়াটা কি কেবলই পলিটিক্যাল চাওয়া কিনা, মানে পলিটিক্যাল রেটরিক কিনা বা বার্গেনিং টুল কিনা? আর গণভোট একই দিনে হইলে অসুবিধা কোথায়? জি ধন্যবাদ আপনাকে। দেখুন, গণভোটটা আমরা বলেছি নভেম্বরে গণভোট দিতে হবে এবং গণভোটের যে জনগণ যদি এটাকে ঐক্যমত পোষণ করে তার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইলেকশনটা করতে হবে। যদি একই দিনে আপনি দেন তার রাষ্ট্র সংস্কারের যে একটা চিন্তা নিয়ে আমরা এই পর্যন্ত আসলাম, এটা গুরুত্বটা আসলে কমে যাবে। দেখুন, বাংলাদেশে মানুষ এবার অনেক ভোট দিবে, সবাই ভোট কেন্দ্রে সবাই আসবেন, এত পরিমাণ ভোটারের প্রেশার, আবার সব দল তার নিজস্ব দলকে তারা উইন করার চেষ্টা করবে দলীয় প্রতীকে। সেই সময় এই গণভোটের এই কাগজ দিয়ে এটা পড়ে ভোট দেওয়ার সময় ভোটারদের থাকবে না। আমরা মনে করি যে আবেগ, যে বিপ্লবী চিন্তা নিয়ে সংস্কারটাকে আমরা করেছি, একই দিনে হলে এটা গুরুত্বটা কমে যাবে এবং জনগণ এটাকে ধারণ করবে না এবং এটার পক্ষে যেভাবে যে গুরুত্ব আরোপ করছে গুরুত্ব সেখানে থাকবে না। দ্বিতীয় হচ্ছে, দেখো নির্বাচন কমিশন সক্ষমতার বিষয় আছে। যদি গণভোটটা আগে হয় আমরা বুঝতে পারবো নির্বাচন কতটা সক্ষম সেখানে হয়েছেন। যেন গণভোট যদি আগে দেওয়া হয় মানুষ গুরুত্ব বুঝবে, মানুষ সেটাকে জানবে, আমরা দলীয়ভাবে সেখানে ক্যাম্পেইন করব এবং সেটা অন্যরকম সেটা চিত্র সামনে চলে আসবে। একই দিনে দিলে সেখানে আসলে এই যে আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে গণভোটটা দেওয়া, এই উদ্দেশ্যটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কি কয়টি প্রশ্নে গণভোট করবেন? না, এই যে বিষয়গুলো আপনি দিয়েছেন সেখানে যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে সেগুলো গণভোট হবে সেখানে। এটা মানে অনেক বড় বিষয়, তো মানে দেখতে হবে না সেখানে আপনি ভোটারের মানুষ যাবে কয় মিনিট সময় নিয়ে, একজন ভোটার তিনি কতটুকু সময় পাবে, এর ভিতরে সে ভোট দিবে আবার সে এটাকে পড়বে, এটা আসলে আলটিমেটলি বাংলাদেশে সম্ভব না। এটা আমরা বলেছি গণভোটের সংস্কারের যে আমাদের ধারণাটা, এই ধারণাটা তখনই বহিঃপ্রকাশ ঘটবে যদি আমরা এটাকে আগে দিয়ে এবং তার ভিত্তিতে ন্যাশনাল ইলেকশনটা আমরা আয়োজন করতে পারি। দ্বিতীয়, পিআর নিয়ে আপনি বলেছেন, দেখুন পিআর নিয়ে আমরা অনেক কথা শুনতে পাই। সারা ওয়ার্ল্ডের 91 কান্ট্রিতে কিন্তু পিআর আছে। হ্যাঁ, আপনি পক্ষে বিপক্ষে বলতে পারেন, কিন্তু বিশ্বে যেখানে বেশিরভাগ দেশ পিআরটাকে বাছাই, সেখানে বাংলাদেশকে এটাকে পিআর বোঝেন না বলে উড়িয়ে দেওয়া। দেখুন, বাংলাদেশে যখন কেয়ারটেকার সরকার আসছে, নিঃসন্দেহে আমাদের রবিউল ভাই ভালো বলতে পারি, আমরা তার অভিজ্ঞ রাজনীতিবিদ, প্রথম কিন্তু কেউ কেয়ারটেকার সরকার মানতে চায়নি। যেটা পাগলে জানে, শিশুরা বুঝে না কিছু, শুধু মানতে হলো কেন? 91 সালে বিএনপি ক্ষমতা আসলো, শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করলেন, এরপরে আবার এই কেয়ারটেকার সরকার না মানার কারণে 152 দিন হরতাল করতে হয়েছে। সে হরতালের প্রেক্ষিতে আবার বিএনপিকে কেয়ারটেকার মানতে হয়েছে। আমরা মনে করি বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তারা সব কিছু বুঝেন, একটু পরে বুঝেন, ক্ষতি করে বুঝেন। পিআরটাও বাংলাদেশের আগামী রাজনৈতিক নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করার জন্য, নির্বাচনে কালো টাকা প্রভাবমুক্ত করা এবং যারা জেনুইন পলিটিশিয়ান সেই ব্যক্তিগুলোকে পার্লামেন্টে নিয়ে আসা, মাদক কারবারি কিংবা যারা হলো আপনার সন্ত্রাসী তাদেরকে
পার্লামেন্টের বাহিরে রাখা, নির্বাচনে কালো টাকা সরাসরি বন্ধ করা, আপনার কেন্দ্র দখল, যেটা আমরা দেখি বাংলাদেশে এখনও বহু জায়গায়, এখন আমরা খবর পাচ্ছি ইতিমধ্যে তারা প্ল্যান নিচ্ছেন। আমরা মনে করি পিআরের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব হবে। দেখুন, একটা আসনে যদি 100% ভোটারের মধ্যে যদি 25% ভোট পায়, তিনি এমপি হয়ে যাচ্ছেন। অন্য দলগুলো মিলে ভোট পাচ্ছে, ধরেন আপনি 50% ভোট পাচ্ছেন, ওই ভোটের কোনো মূল্য নেই। কিন্তু ধরেন যে ভোটটা আপনাকে দিচ্ছে, ধরেন ব্যক্তি আতিক ভাইকে যারা পছন্দ করে ভোট দিচ্ছে, আপনার দল সারা দেশে যে ভোট পাবে সেই অনুযায়ী আপনি যে এমপি হবেন তার তো নিশ্চয়তা পাচ্ছেন। এগুলো ক্যাটাগরি হবে। দল তখন বলবে যে আপনারা এখান থেকে বাছাই করবেন যে ওই আসন থেকে কে নমিনেশন পাবেন, এটা বাছাই প্রক্রিয়া সেখানে হবে। এবং দল বলবে যে আমার এই 300 অমুক প্রতিনিধি 300 আসনের আমার, সুতরাং যদি আপনারা মনে করেন এখানে আপনারা ভোট দেবেন, মানুষ দেখবে জামাত ইসলামী আগামী দিনে এই রাষ্ট্র গঠন কাদেরকে তারা পার্লামেন্টে আনতে চাচ্ছেন, এবং জনগণ আস্থা যখন হয়ে যাবে সেখানে, এবং এর বাইরে আশা করার সুযোগ সেখানে পাবে না। এবং জনগণ যখন দেখবেন আমার আসনে অমুক ব্যক্তি, যদি আমরা বেশি ভোট দিই তিনি পার্লামেন্টে আসতে পারেন, এগুলো জেলা ওয়াইজ হতে পারে, এবং এটা একটা পদ্ধতি বেরোয় আসবে। আগে আপনি মূলটাকে মেনে নেন, দেন কোনটা আমাদের জন্য যৌক্তিক হবে, কোনটাকে আমরা নিতে পারবো, তখন সহজ এটা নিতে পারবো। জি, রবি ভাই, এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছিল, আজকে আবারও 31 তারিখ পর্যন্ত বাড়ানো হলো। এটার অর্থ হচ্ছে, এবং ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলছেন যে শুক্রবারেই, অর্থাৎ রাত পোহালেই সই করতে হবে তা না, এটা সই করার জন্য পরেও সময় থাকছে। তার সুস্পষ্ট মানে হচ্ছে যে একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য সরকারের চেষ্টাটা থাকছে। এখন ধরেন এই গণভোটের সময়সীমা এবং ন্যূনতম উচ্চকক্ষে পিআর, বিএনপি বড় দল হিসেবে যদি এইটুকু ছাড় না দেয়, তাহলে কি আসলে চূড়ান্ত ঐক্যমতে পৌঁছানো সম্ভব? বিএনপি প্রচণ্ড ছাড় দিয়েছে এবং সবাইকে সহযোগিতা করার চেষ্টা করেছে, ঐক্য রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর, আমি আবারও বলি, তাদের চিন্তাটাই শিরোধার্য, সেটা কাম্য না জাতির জন্য। ওই যেমন বললেন, এনসিপি লিডার বললেন যে রাজনৈতিক দলগুলিকে জানানো হয়নি, পর্যাপ্তভাবে দেখার সুযোগ হয়নি, কিন্তু এনসিপিটা জানলো না, তখন রাজনৈতিক দল তারা হনই নাই, কিন্তু গুরুত্ব তারা পাচ্ছেন। তৃতীয় সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে কিন্তু তাদেরকে পরিগণ্য করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল হন নাই, সেখানে কিন্তু নজর নাই। আবার বলছেন রাজনৈতিক দলকে পর্যাপ্ত জানানো হয় নাই। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, যেটা চূড়ান্ত হয়েছে, আগে তো বলা হয়েছে বিএনপিটা চায় না, সংস্কার চায় না, আর বিএনপি যখন আলোচনার মাধ্যমে যেগুলিতে একমত হলো, আমরা যখন সমর্থন দিলাম, তখন এখন দেখা গেল উন্ডাই চান না, উনাদেরই অনীহা, সনদে অনীহা, ঘোষণাপত্রে অনীহা। আর একসময় বলা হয়েছে বিএনপি চায় না। অর্থাৎ বিএনপি যখন জাতির স্বার্থে এগিয়ে আসছে, তখন উনরা ভোটের ভীতি অথবা ধরেন জনগণের উপর আস্থা সংকটের কারণে সেখান থেকে সরে গিয়ে অনৈক্য তৈরি করার চেষ্টা করছে, বিভাজন করার চেষ্টা করছে, অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না। 53 বছর যারা বলে দেশে কিছু হয়নি, তারা এই দেশটা চাননি, অথবা চাইলেও এখন ধারণ করেন না, সে যে বড়ই শক্তি হোক। অনেক কিছু হয়েছে এদেশের স্বাধীনতা সংগ্রাম, বিএনপির নেতৃত্ব দিয়েছে, ঘোষণা করেছে না, স্বনির্ভর বাংলাদেশ করেছে না, বহুদলীয় গণতন্ত্র করেছে না, সংসদীয় পত্র সরকার করেছে না, তত্ত্বাবধায়ক সরকার বিএনপি পার্লামেন্টে পাশ করে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে না, করেছে তো। এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি করেছে না। 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি গত 17 বছর আন্দোলন সংগ্রাম করে ভোটাধিকার ও জনগণের ক্ষমতায়ন, জনগণের নির্বাচিত সরকার কার্যকর পার্লামেন্টের জন্য জীবন দিয়েছে না, গুম হয়েছে না, আনতা স্ক্রিনিং হয়েছে না, বিএনপির শীর্ষ নেতার থেকে সবাই কারাগারে গিয়েছে না, হাজার হাজার কারাগারে গিয়েছে। উনরা বলেন যে আন্দোলনে আমরা ছিলাম না, এই যে জামাত ইসলামী বলছেন। উনি কিন্তু বলেননি যে একবারও যে উনাদের কি অবদান, একটা বলেননি, বলে 5 বার দুর্নীতির ক্যাম্পেইন হয়েছিল। আপনি জানেন নিশ্চয় 1999 থেকে 2000 অর্থ বছর প্রথমে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন আওয়ামী লীগের শাসন আমলে, তারপর 2000 সাল থেকে 2001 যে অর্থ বছর, সেটাও আওয়ামী লীগের শাসন আমলে, প্রথম 2 বছর আওয়ামী লীগের আমলে, তারপর সেখান থেকে বিএনপি বেরিয়ে আসতে 3 বছর সময় লেগেছে, করেছে তো, বিএনপি তো বেরিয়ে আসছে। তো এখন একটি রাজনৈতিক দল বিএনপির এই দেশ বিনির্মাণে এবং দেশের মানুষের প্রতি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমরা তো ভোট চাচ্ছি, আমরা কি বলছি যে না বড় দল আমাদের ক্ষমতা দিতে হবে? আমরাও বলছি ভোটের ভিত্তিতে সরকার হবে, এবং জাতীয় সনদ যেটা হচ্ছে সেখানেও আমাদের সহযোগিতা রয়েছে। আমি আবারও আপনাকে বলতে চাই, আমরা সই করার কথাও বলেছি, ঘোষণাপত্র বিএনপির কিছু জায়গায় কৃতিত্ব আছে সেটা বলা হয়েছে। তো আপনি এখন জাতির ঘোষণাপত্র টানবেন, সেটা তো সরকার আগেই বলেছে যে তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের যে ধারাবাহিকতা, যে অর্জনগুলি আছে তারা চিহ্নিত করতে চায়। অনেক জায়গায় আমাদের ডিপ্রাইভ করা হয়েছে, আমাদের স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু তারপর আমরা সেটাকে মেনে নিয়েছি। আমি আবারও বলছি, ঘোষণাপত্রে মেনে নেওয়ার মূল কারণ হচ্ছে বৃহত্তর জাতীয় স্বার্থে। হ্যাঁ, এনসিপিরও কোনো জায়গায় আপত্তি আছে, জামাত ইসলামের আপত্তি থাকায় কোনো কিছু আসে যায় না, কারণ জামাত ইসলাম এই দেশটাই চায়নি। আর জামাত ইসলামের কোনো অবদান আছে এদেশে,
সেটাই ঘোষণাপত্রে উল্লেখ করার মতো কিছু নেই। বাংলাদেশের ইতিহাসে আমি আবার বলতে দিচ্ছি, বাংলাদেশের ইতিহাসে জামাত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল এককভাবে নির্বাচন করলে জামাতের শীর্ষ নেতা তিনি 3 বার নির্বাচন করেছেন, ভোট পেয়েছে 18,000, 17,000 আর হলো 12,000। এই হচ্ছে তাদের রাজনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি। আর আমাদের নেত্রী 18টা সংসদ আসনে নির্বাচন করেছে, 18টা সংসদ আসনে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 18তেই উইন করেছে, 18টাতেই। সেই দল বিএনপি দল, জনপ্রিয় রাজনৈতিক দল। জামাত ইসলাম যদি ভালো করে থাকে তারা ভোট ফেস করুক। জি, আমরা একটা বিরতিতে যাই। দুইটা ইস্যুতে কথা বলতে চাই বিরতির পর। একটা হচ্ছে শিক্ষার্থী সংসদগুলোর যে নির্বাচন, সেটা কি বার্তা দিচ্ছে, আবার এই মিরপুরের আগুনের পরে এই চট্টগ্রামে আজকে ইপিজেড এর মতো সংরক্ষিত এলাকায় আগুন, সেটা স্বাভাবিক নাকি নাশকতা, সেসব নিয়ে কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 24 ঘন্টায়। রবি ভাই, আমরা দুইটা ইস্যুতে কথা বলবো ছোট ছোট করে। একটা হচ্ছে যে মিরপুরের এই আগুনের রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে ইপিজেডে 25টা ইউনিট কাজ করছে এখন, বিশাল আগুন। আপনি জানেন ইপিজেড বিশেষায়িত শিল্প এলাকা, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, ঢাকার মতো ঘিঞ্জি গণবসতি না। ফলে এই আগুনগুলো স্বাভাবিক নাকি নাশকতা, এই প্রশ্ন এরই মধ্যে কেউ কেউ তুলছে। প্রশ্ন তুলবে মানুষ স্বাভাবিকভাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে তদন্ত ছাড়া নাশকতা বলাটাও ঠিক হবে না, আবার ধরেন কারোর উপর দায় চাপানোটাও ঠিক হবে না। মানে এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আগুনটা নিভানো দরকার যে কোনো প্রক্রিয়ায়। আর এটাতে একটা জিনিস হয়েছে যে আমাদের সক্ষমতার কিন্তু ঘাটতি দেখা দিচ্ছে। আমাদের ইপিজেড আছে, আমাদের ধরেন স্থাপনা আছে, আমাদের সম্পদ আছে, কিন্তু তার নিরাপদে রাখার জন্য রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। এ ব্যাপারে সরকারকে মনোযোগী হওয়া দরকার। মনোযোগের কথা আমরা প্রায়ই বলি, কিন্তু মনোযোগী দেখি না। সক্ষমতা বাড়ানোর কথা বলি, সক্ষমতা বাড়ে না। তার চেয়ে বেশি মনোযোগী থাকি মনে হয় ডিবেট করার জন্য, রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তো আমাদের অনেক চেষ্টা রয়েছে। দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। এখন যে সরকারটা ছিল, ডেফিনেটলি তাদের সিগনিফিকেন্ট কিছু কাজ করার প্রয়োজন ছিল। সময় তো কোম্পানি 1.5 বছরের মতো পেয়েছে, কিন্তু দেখা গেল যে একটা সনদ তৈরি করতেই তাদের চলে গেল প্রায় 6 মাসের মতো, সব কিছু মিলিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরে এক হওয়া যাচ্ছে না। কিন্তু জাতি যদি এরকম থাকে, সেই জাতিকে উন্নত করা, সেই জাতিকে নিরাপদ করা, সেই জাতিকে দায়িত্বশীল করা বেশ কঠিন, খুবই কঠিন। জি, আমি আরেকবার আসবো ভাই। আপনি যদি একটু এই সাম্প্রতিক মিরপুরের আগুন এবং ধরেন এতগুলো মানুষ মারা গেল, তাদের নিরাপত্তা, সেই সঙ্গে ইপিজেডের মতো এলাকায় আগুন, এগুলোর সঙ্গে কেউ কেউ নাশকতার গন্ধ পাচ্ছে, কেউ কেউ মনে করছে এক ধরনের একটা অস্থিরতা তৈরিরও চেষ্টা আছে। আমরা নাশকতা মনে করছি না, মনে করি এগুলো হয়তো কোনো কিছু গ্যাপ সেখানে হয়েছে, এটি তদন্ত করা ছাড়া বলা যাবে না। নাশকতা করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চিন্তাটা আমরা করছি না। আমাদের নানাবিধ সীমাবদ্ধতা আছে, অনেক সময় ফ্যাক্টরি তারা সঠিক নিয়ম তারা মেনে চলেন না, নানাবিধ সেখানে অব্যবস্থাপনা থাকে, সেখান থেকে ঘটনাগুলো ঘটে থাকে। এবং বাংলাদেশে তদন্ত বোঝা যায় আসলে ঘটনা সেখানে কী কারণ। এটা বিচ্ছিন্ন বলবো আমরা, এটাকে নাশকতা বলে ভিন্ন দিকে নেওয়ার চিন্তা আমরা করছি না। তদন্ত গঠন করার পরে বোঝা যাবে আসলে ঘটনা সেখানে কি ঘটেছে। এটাকে আমি নাশকতা বলে, সরকারের ভূমিকা বা এতক্ষণ নিয়ন্ত্রণ আনতে না পারা, এটা তো আমাদের সক্ষমতা ঘাটতি আছে। আসলে বাংলাদেশে অনেক সময় লেগে যায় এবং দেখা যায় কোনো একটা সংকট ঘটলে আমরা বুঝি সেখানে কী প্রবলেম আমাদের আছে। এটা বাংলাদেশে তো আমাদের তারপর আবার ভুলে যাই, আবার আমরা ভুলে যাই। মানে কোনো ঘটনার সামনে আসলো, আলোচনা হয়, আবার আমরা সেখানে ভুলে যাই। এটা আমাদের একটা জাতীয় প্রবলেমে আপনাকে বলতে হবে। জি, আরমান, আপনি যদি এই ইস্যুতে কিছু অ্যাড করেন একটু। দেখুন, আমি তো পুরান ঢাকায় বড় হয়েছি বা আমার বেড়ে ওঠা পুরান ঢাকায়, এবং এই অগ্নিকাণ্ডের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে পুরান ঢাকার মানুষজন। তো কতবার আলোচনা হলো যে রাসায়নিক গুদামগুলো আমরা সরিয়ে নিব, কেমিক্যালের দোকানগুলো আমরা সরিয়ে নিব, নদীর ও পাড়ে নিয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত একটা দোকান বা একটা কেমিক্যালের গোডাউন কিন্তু ট্রান্সফার হয় নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা খুব শর্ট মেমোরি নিয়ে মানে বসবাস করি আমাদের জাতিগতভাবে, এটাই আমাদের বৈশিষ্ট্য, যে হচ্ছে যখন লাশগুলো পড়ে, যখন আমরা দেখি মানুষ পুড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তখন আমাদের মধ্যে সচেতনতা জাগে। কিন্তু আবার যখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়, আমরাও স্বাভাবিক হয়ে যাই। তো বেইলি রোডের যে এই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে যে অ্যাক্সিডেন্ট হলো, প্রায় 50 জন মানুষ মারা গেল রেস্টুরেন্টে, একটা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড। তো এখন আবার যখন দেখবেন যে কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন আমাদের টনক নাড়ছে। আরেকটা বিষয় যেটা হয়, যে যখন এই অগ্নিকাণ্ডগুলো হয়, তখন কিন্তু আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করি না, আমরা ফায়ার ডিপার্টমেন্টে প্রশ্ন করি না, আমরা রাজুকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন করি না যে কীভাবে তারা লাইসেন্স পেলো, কীভাবে এই বিল্ডিংটা কোনো ফায়ার এক্সিটের জায়গা তৈরি না করে হচ্ছে স্থাপিত হলো, কীভাবে এই রেস্টুরেন্টটা সেট আপ হলো যেখানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার নেই,
যেখানে অগ্নি নির্বাপক কোনো যন্ত্রপাতি নেই, কোনো লাইসেন্স নেই, এইগুলো আমরা প্রশ্ন করি না। তো দেখা যায় হচ্ছে ওই ডিপার্টমেন্টের যারা লোক আছেন, ফায়ার ডিপার্টমেন্ট বলেন, রাজুক বলেন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর বলেন, তারা কিন্তু ঠিকই দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে, কিন্তু তাদের অবহেলার ফসল হচ্ছে মানুষের পোড়া লাশ। এটাই হচ্ছে। আমি আবার রবি ভাই আপনার কাছে একটু আসতে চাই। রবি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তিনটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো। আমি জানি আপনারা বলবেন যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনকে মাপার সুযোগ নাই, কিন্তু ছাত্র দলের মতো একটি পুরনো এবং বিপুল জনপ্রিয় ছাত্র সংগঠনের যে পরাজয়, সেটি নিয়ে আপনাদের অ্যানালাইসিস কি, বা সেটি আপনাদেরকে খানিকটা ভাবনায় ফেলে কিনা? আমাদের কৌশল নির্ধারণ করতে এটা সহায়ক হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা চিহ্নিত করেছি যে ছাত্রলীগের যে আধিপত্য ছিল গত 17 বছরে, ছাত্রদল ক্যাম্পাসে থেকে সাধারণ ছাত্রদের পারপাস সার্ভ করতে ব্যর্থ হয়েছে। ছাত্রদল বেশি মনোযোগী ছিল হচ্ছে জাতীয় রাজনীতিতে, আন্দোলন সংগ্রামে, মানে ন্যাশনাল পলিটিক্সে বেশি থাকতে হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পলিটিক্সে ছাত্রদল করতে পারেনি, প্রথমত সেখানে থাকতে পারেনি, নিধন, হত্যা, এই ধরনের তো প্রক্রিয়া ছিল। আর ছাত্রদলের পক্ষে তার পরিচয় গোপন করে সংগঠন করা সম্ভব ছিল না। আর জাতীয় আন্দোলনে আমরা 17 বছর সক্রিয়তা থাকার ফলে ছাত্রদল ন্যাশনাল পলিটিক্সে বেশি আন্দোলন সংগ্রামে ব্রত ছিল, সাধারণ ছাত্রদের কাছে যেতে পারেনি, একটা গ্যাপ তৈরি হয়েছিল। সেটা অন্য আঙ্গিকে, শিবিরের কথা যদি বলি, কিছুটা ছাত্রলীগের মধ্যে থেকে করেছে, কেউ আবার অন্য সংগঠনের নামে সাধারণ ছাত্রদের কাছে থেকে, যেহেতু ছাত্র শিবির গত 17 বছরে না 12 বছরের মতো, 15 থেকে যদি আমি এই পর্যন্ত ধরি, তারা জাতীয় আন্দোলনে যেহেতু সক্রিয় ছিল না, সাধারণ ছাত্রদের পারপাস সার্ভ করতে পেরে তারা আমার ধারণা সমর্থনটা পেয়েছে। যাই হোক, অনিয়ম বেশ কিছু আছে, প্রশ্ন আছে নির্বাচন নিয়ে, কিন্তু তারা ভোটের ফলাফলে প্রভাব ফেলেনি। ছাত্র শিবির উইন করেছে, ছাত্র শিবির সমর্থন প্রার্থী। তো এটা গণতন্ত্রের জন্য সৌন্দর্য, আমরা সেটাকে স্বাগত জানাই। আমরা নির্বাচনের ভিত্তিতে আবার সেটা ফেস করতে চাই। আমাদের 17 বছরের গ্যাপ ছিল বিশ্ববিদ্যালয়গুলিতে, আমরা এই 1 বছরে কিছুটা রিফর্ম করেছি। আগামী ধরেন 1-1.5 বছর সময় পেলে আগামী নির্বাচনের আগে আবার ছাত্রদল ভালো করবে। সাধারণ ছাত্রদের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে পারলে নিশ্চয়ই এই পরিস্থিতির উন্নতি ঘটানো যাবে। জি, অ্যাডভোকেট আতিক, ছাত্র শিবির নিয়ে এই অভিযোগ বরাবরই যে ধরেন ছাত্র দল তো আসলে ছাত্র দল নামেই রাজনীতি করেছে, ছাত্র শিবির নানান ফ্রন্টে নানান উইংয়ে করেছে, কিন্তু ছাত্র শিবির আবার ছাত্র সংসদ নির্বাচনে যখন প্রার্থী দিচ্ছে তখন ছাত্র শিবির মনোনীত প্যানেল বলছে না, তারা কোনো একটা ভিন্ন ঐক্যজোট বা এরকম নামে করছে, কিন্তু ছাত্র শিবির সাংঘাতিকভাবে উইন করছে। মানে ধরেন আপনি যেটাকে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে, এইটা আসলে এই কৌশল থেকে আপনারা অনেক বেশি ন্যাশনাল নির্বাচন নিয়েও কনফিডেন্ট হয়ে গেলেন কিনা? দেখুন, ছাত্র শিবিরের প্রত্যেকটা প্যানেল আমরা ইনক্লুসিভ প্যানেল আমরা দিয়েছি, এবং ছাত্রদের সকল ধরনের আমরা এখানে অ্যাকোমোডেট করেছি, এবং এখানে হিজাবি মেয়ে আছে, নন হিজাবি আছেন, ভিন্ন ধর্মের সেখানে মানে ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছেন। এটা আমাদের নির্বাচনের একটা কৌশল, যাতে করে আমরা সব অ্যাকোমোডেট করে সাথে আস্থা জায়গাটা আমরা তৈরি করতে পারি। শিবিরের এই কৌশল তো নির্বাচনী কৌশল আমাদের, এবং সেই স্টুডেন্টরা গ্রহণ করেছে বলেই তারা সেখানে আমাদেরকে ভোট দিয়ে সেখানে বিজয়ী করেছে। আমরা মনে করি এবারের যে নির্বাচনটা হয়েছে, ছাত্ররা বিশ্লেষণ করেছে যে ক্যাম্পাস কাদের কাছে নিরাপদ, কারা ডাকসু জিতলে ক্যাম্পাসে গণরুম হবে না, গেস্ট রুম হবে না, কারা দলীয় আধিপত্য বিস্তার করবে না, এবং কাদের কাছে সাথে নিরাপদ থাকবে, এই আস্থা জায়গা তারা খুঁজে পেয়েছে। কারণ বিগত সময়ে যারা এই ক্যাম্পাসে ছিলেন তারা সবাই কাজগুলো করেছেন, এবং পরিবর্তিত পরিস্থিতিতে বিগত 1 বছর ছাত্র শিবিরের যেই কাজটা বিশ্ববিদ্যালয় করেছে, স্টুডেন্টরা মনে করেছে না এটাই তো আমাদের ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত। যেটা রবিলে বললেন যে গুপ্ত, এগুলো ওনারা ন্যারেটিভ কোনো লাভ নাই, এই ন্যারেটিভ করে ওনারা আরও পিছনে পড়ে যাচ্ছেন। আমি বলবো যে ছাত্র শিবিরের দোষ ধরতে গিয়ে ওনারা দোষে লুকাই ফেলতেছেন। যত শিবিরকে নিয়ে গবেষণা করবেন তত শিবির এগিয়ে যাবে। আমরা গুপ্ত ছিলাম, আমরা মুখের ভিতরে ছিলাম, এগুলো বলে এই যুগে এসে ছাত্র সমাজকে বিভ্রান্ত করা যায় না। তার প্রমাণ আমরা পেয়েছি কোথায়? ইলেকশনগুলোতে। আমরা বলি যে আমাদের পজিটিভ রাজনীতি ছাত্ররা গ্রহণ করে নিয়েছে এবং আস্থা পেয়েছে। না, এই পরিবর্তিত বাংলাদেশে জুলাই বিপ্লবকে ধারণ করে ছাত্র শিবির, তাদের কাছে ক্যাম্পাস নিরাপদ, এই বিশ্বাসের কারণে আমাদের একদম পরিষ্কার। আরমান, আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন মাত্র 2024-এর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিল, ছাত্র সংগঠনগুলো পেছনে ছিল, নেপথ্যের শক্তি ছিল। তাদের যে স্টুডেন্ট উইং বা সেই ছাত্ররা, ধরেন বাকেরের কথা, বাকের তো মূলধারার নেতা জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত ফেস এবং সে জুলাইয়ের হিরো, ফলে তাদের এই ভরাডুবিটা কেন হলো? মানে আপনারা তো একটা তারুণ্যের শক্তি, ছাত্র দলের ভাই একটা ব্যাখ্যা দিয়েছে যে তারা আন্দোলন করতে পারেন, কিন্তু আপনারা তো এই 1 বছর খুবই অ্যাক্টিভ ছিলেন,
এবং সবশেষ সফলতাটা আপনাদের এবং যেটা সবচেয়ে জলজল স্মৃতি, তারপরেও এই ভরাডুবিটা কেন হচ্ছে আপনাদের? প্রথমত হচ্ছে আমরা নির্বাচনে ভরাডুবি হয়েছে এটাকে আমরা নির্বাচনটাকে আমরা এভাবে দেখব না। কারণ দেখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে মাত্র 4-5 মাস আগে গঠিত হয়েছে। এখনও সাংগঠনিকভাবে বিভিন্ন ক্যাম্পাসে ইভেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা সাংগঠনিক বিস্তৃতি এখনও কাজ করছে এবং এটা বর্তমানে গ্রোয়িং প্রসেসে আছে এই সংগঠনটি। তো দেখা গেল যে হচ্ছে আপনার জাস্ট একটা ফেস থাকলেই যে সে জিতে আসবে এরকম একটা সম্ভাবনা বলা যায় না। কারণ আপনি যখন একটা নির্বাচন করছেন, প্যানেল নিয়ে নির্বাচন করছেন, আপনার সাংগঠনিক দক্ষতা, আপনার সাংগঠনিক ভিশন এবং সেই জায়গায় কিন্তু আপনার ইমপ্লিমেন্টেশনের প্রমাণটাও কিন্তু দিতে হবে শিক্ষার্থীদের কাছে। সেই হিসাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা সংক্ষেপে বাকসাস সেইভাবে সময় পায়নি। তো তারা, আমার যেটা মনে হয় যে হচ্ছে যেহেতু গ্রো করছে অ্যাজ আ সংগঠন, তারা যখন নিজেদেরকে সাংগঠনিকভাবে স্ট্রং করতে পারবে, তাদের যে সাংগঠনিক ভিশন, ছাত্রবান্ধব রাজনীতি করা, ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করার যে ভিশন, সেটা যখন ছাত্রদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা প্রেজেন্ট করতে পারবেন, তখন আমার মনে হয় যে এই যে একটু বাজে ফলাফল সেটা তারা উতরে যেতে পারবেন। বাট এখানে ফেসের কারণে যে হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে ফেলবে, এই কনসেপ্টটা আমি মনে করি না যে হচ্ছে আসলে ডাকসু বা চাকসু নির্বাচনে কাজ করেছে। তার মানে তো নতুন সংগঠনের কিছু সীমাবদ্ধতা থাকে। তাহলে একই কথা তো এনসিপির ক্ষেত্রেও জাতীয় নির্বাচন এনসিপির ক্ষেত্রে এখন যেটা বলা যায় যে হচ্ছে একটা যখন রাজনৈতিক দল তৈরি হয় বা এনসিপি যখন তৈরি হলো, এনসিপির ফেস আছে, খুব পপুলার ফেস আছে 5 জন 10 জন 15 জন। বাট আপনার যখন আসন ভিত্তিক রাজনীতি করতে হবে, সেখানে কিন্তু আপনার আসনে কাজ করার মাধ্যমে বা সময় দেওয়ার মাধ্যমে আপনি পরিচিত হবেন, সেক্ষেত্রে এনসিপি গ্রো করবে। আমরা একটা জিনিস বলি যে সামনে নির্বাচনে এনসিপি কয়টা আসন পাবে, এটা এনসিপির আসলে হেডেক হওয়ার আমি মনে করি না উচিত। কারণ একটা দল যার গঠন হওয়ার 1 বছর হয় নাই, সে তো টাইম নিয়ে গ্রো করবে, জনগণের সাথে যতটুকু সম্পৃক্ত হবে, সে আসনে যতটুকু কাজ করবে, দেন সে রেজাল্টটা পাবে। অনেক ধন্যবাদ আরমান হোসেন, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আতিক, ধন্যবাদ শেখ রবিউল আলম। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদ থাকুন।